প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রসায়নের সপ্তম অধ্যায়। আমাদের রসায়নের সপ্তম অধ্যায়টির নাম কি? রসায়নের সপ্তম অধ্যায়টির নাম হলো রাসায়নিক বিক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলি কেমিক্যাল রিয়েকশন। এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল অথবা অনেক সময় দুইটা সৃজনশীল পরীক্ষায় আসে। আমরা আজকের ক্লাসকে 4টি টাইপে ভাগ করছি। আমাদের আজকে ক্লাসের প্রথম টাইপ হলো আমাদের আজকে জারণ মান নির্ণয় করো। আমাদের প্রথম টাইপের নাম হলো জারণ মান নির্ণয় করো। জারণ মান নির্ণয়ের আমাদের পরবর্তী টাইপটি হলো, আমাদের আজকে 2 নম্বর টাইপটি হলো জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে। আজকে আমাদের 2 নম্বর টাইপটি হলো জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে। আমাদের 3 নম্বর টাইপটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা না আসলে পরীক্ষাই হবে না। আমাদের 3 নম্বর টাইপটি হলো লা শাতিলিয়ার নীতি। আজকে আমাদের 3 নম্বর টাইপটি কি? লা শাতিলিয়ার নীতি। 4 নম্বর টাইপটি তো পরীক্ষায় আসে, বিশেষ করে এটা বেশি আসে এমসিকিউতে। টাইপ 4 হলো বিক্রিয়াটি কোন ধরনের তা ব্যাখ্যা করো। বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়াকে প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা করো। তোমরা যদি আজকের ক্লাসটা ধৈর্য ধরে দেখো, আশা করি তোমরা আজকের ক্লাসের দ্বারা অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া নিয়ে তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা থাকার কথা না, ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে তোমরা সবাই যদি আজকের ভিডিওটি দেখো, তাহলে অধ্যায় 7-এর সব নিয়ম তোমরা বুঝতে পারবা। আমাদের প্রথম নিয়মটা কি ছিল? জারণ মান নির্ণয়। প্রথম নিয়মটা কি? জারণ মান নির্ণয়। জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে প্রথমে প্রত্যেকটা মূলের জারণ মান জানতে হবে। আমরা যদি জারণ মান শেখার জন্য একটা টেকনিক ইউজ করি, তাহলে আমাদের জন্য সবচেয়ে কি বেটার হয়। নিয়মটা হলো কি? গ্রুপ 1 এর মূল আমরা সবাই জানি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এসব মূলের জারণ মান কি? +1। গ্রুপ 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলোর জারণ মান কত? +2। গ্রুপ 16 যেগুলো অক্সিজেন, সালফার, অন্যগুলো লাগে না, এই জন্য আর লিখি নাই। গ্রুপ 16 জারণ মান কত? -2। গ্রুপ 17 ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর জারণ মান কত? -1। আশা করি তোমরা এগুলা সবাই খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাহলে আমাদের প্রথম নিয়মটা আমরা শুরু করে দিই। K2Cr2, ধরো পটাশিয়াম ডাইক্রোমাইটের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করো। এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? ক্রোমিয়াম। কেন্দ্রীয় পরমাণু কোনটা? 3টা মৌলের মধ্যে মাঝখানে কে আছে? ক্রোমিয়াম। তাহলে আমরা এখন ক্রোমিয়ামের জারণ মান বের করবো। ধরো আমরা যদি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে যদি অন্য কালার কলম দিয়ে দিই, তাহলে তোমরা যদি বুঝো ক্রোমিয়ামের জারণ মান আমাদের এখন বের করতে হবে। দড়ি K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা x। যেহেতু আমরা এটা বের করবো, এই জন্য এটা কি ধরছি? x। তাহলে এবার আমাদের প্রশ্নমতে কি? K2Cr2O7। আমরা জানি পুরাটা যোগের জারণ মান কত? 0। পুরাটা যোগের জারণ মান কত? 0। এখন আমাদের জারণ মান পটাশিয়ামের কত? আমরা শিখছিলাম, দেখো পটাশিয়াম গ্রুপ 1 এর জারণ মান কত? +1। তাহলে আমরা লিখলাম +1 গুণ কত? 2। যেহেতু আমাদের ক্রোমিয়ামটা বের করতে হবে, ক্রোমিয়ামটা আমরা কি ধরছি? x। নিচে থাকলে কি হয়? গুণ প্লাস। অক্সিজেনের কত? দেখো এটা অক্সিজেন গ্রুপ 16 জারণ মান কত হয়? -2 গুণ কত? 7 = 0। তাহলে +2 একে 2 + 2 লগ x গুণ করলে কি হবে? 2x। -7 দুগুণে 14 = 0। 2x 14 থেকে 2 গেলে কত থাকে? 12 = 0। তাহলে 2x = কত হবে? 12। তাহলে x = কি হবে? 12/2। তাহলে x = কি হবে? +6। আশা করি তোমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করা বুঝছো। এখন তোমরা এই নিয়মে যদি এগুলো বাড়ির কাজ করো, দেখো তোমাদের SW, আমি এখানে K2Cr2O7টা করে দিছি। তোমরা যদি এই নিয়মে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, H2SO4, Na2S4O6, CHCl3, PO4 3- এগুলো দাগায় নিতে পারো। তোমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটা, হলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হলো Na2S4O6, আরটা আছে এখানে Na2SO4, আরটা আছে H2SO4। এখানে তোমরা এটা করতে পারো, এটা ইম্পর্টেন্ট আছে H2SO4। এগুলো যদি জারণ মান নির্ণয় করতে পারো, তাহলে তুমি যে কোনো জারণ মান আসলে ইনশাআল্লাহ পারবা। আমরা যদি একটা যৌগমূলকের জারণ মান বের করি, দেখো যৌগমূলক যদি আমরা একটা লিখি S4O6, একটা যৌগমূলক লিখতেছি কি? S4O6। দেখো S4O6 2-, এটা জারণ মান বের করো। S4O6 2-। এখানে দুইটা যৌগমূলকের ক্ষেত্রে প্রথমটা জারণ মান বের করতে হবে। কোন অক্ষরের জারণ মান? প্রথম অক্ষরের জারণ মান বের করতে হয়।
তাহলে আমরা এবার আগে তো তোমাদেরকে দড়ি টড়ি লিখছি, এখন যদি ডাইরেক্ট করে তাহলে আমাদের কি বের করতে হচ্ছে, x গুণ 4। অক্সিজেন আমরা সবাই জানি কত, -2 গুণ কত 6। যেহেতু যৌগমূলক এখানে যার মান দেওয়া আছে কত, -2, তাহলে আমরা এখানে -2 লিখে দিলাম। তাহলে কি দাঁড়াইতেছে এখানে 4x প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে কত 12 ইকুয়াল টু কি দাঁড়াইতেছে -2। তাহলে 4x ইকুয়াল টু -2, মাইনাসকে আমরা যদি দিকে নিই তাহলে কি হয় প্লাস। তাহলে 4x 12 থেকে 2 গেলে কত থাকবে 10। তাহলে x ইকুয়াল টু কি হবে 10/4, 10-এ 4 দিয়ে ভাগ দিলে কত হয় আমাদের 2.5। আশা করি তোমরা যৌগমূলক জারণ মানও কি বুঝতে পারছো। আমি তোমাদের সুবিধার জন্য আবার দেখাই দিচ্ছি, এগুলো তোমরা ছবিটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। আর জারণ মান এখানে আমি যেগুলো বেশি আসে এগুলো লিখে দিচ্ছি, হাইড্রোজেন, লিথিয়াম, অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম। সিএনতে হচ্ছে সায়ানাইড, সায়ানাইডের জারণ মান কত -1। আয়োডিন, জিঙ্ক, এগুলো থেকে তোমাদের একটা পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা টাইপ 1 বুঝতে পারছো। টাইপ 1-এ তোমাদের কারো কি কোনো প্রকার সমস্যা থাকার কথা না। এখন যদি আমরা টাইপ 2 শুরু করি, টাইপ 2টা কেমিস্ট্রি বইতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে সেরা যে অঙ্কগুলো, তার মধ্যে টাইপ 2টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষার মধ্যে সব সময় আসে, আর এইটাই সবচেয়ে কঠিন। কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে কঠিন হলো আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়া যৌগিকভাবে ঘটে, এটাই আমাদের কেমিস্ট্রিতে সবচেয়ে কঠিন একটা টপিকস। এটা যদি তোমরা বুঝো তাহলে জারণ বিজারণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা যদি প্রথমে জারণ বিজারণ বিক্রিয়াটা করি, জারণ বিজারণের জন্য প্রথমে তোমাকে জানতে হবে জারণ আর বিজারণ মানেটা কি। তাহলে আমাদের প্রথমে জারণ বিজারণের জন্য আমরা জানতে হবে জারণ। জারণ মানে কি, জারণ হলো সারণ। জারণ মানেটা কি, সারণ। সারণ মানে কি, কোনো কিছু ত্যাগ করা। বোঝার সুবিধার্থে দেখো, জারণ আর বিজারক এক কথা। জারণ আর কি এক কথা ভাই, বিজারক এক কথা। আর এটা হচ্ছে কি বিজারণ। বিজারণ মানে যারা ইলেকট্রন গ্রহণ করে। বিজারণ, জারণ মানে সারণ, আর বিজারণ মানে কি তা গ্রহণ। বিজারণ মানে কি গ্রহণ। বিজারণ আর জারক কি কথা, এক কথা। তোমাদের অনেক সময় কর্মতে আসে জারক কাকে বলে, যেই সকল মূল ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলা হয়, জারক বলা হয়। জারক আর বিজারণ এক কথা, জারণ আর বিজারক কি কথা, এক কথা। তোমরা সবাই আশা করি এটা বুঝতে পারছো। এখন যদি তোমাদের বোঝার সুবিধার্থে আমরা যদি সুন্দর করে একটা মূল লিখে দেখাই, ধরো ম্যাগনেসিয়াম করতেছি। ম্যাগনেসিয়াম কত নম্বর মূল, 12। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2, তাহলে আমাদের শেষ কক্ষে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়ামে 2টা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমরা তাকে কি বলি, প্লাস। তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ম্যাগনেসিয়াম কি জারণ। তাহলে কারণ ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে, Mg2+। তাহলে আশা করি জারণ আর বিজারণ মূল বিক্রিয়াটার মূল বেসিক যেটা, এটা বুঝতে পারছো। এখন যদি আমরা এই বিক্রিয়াটা শুরু করি তাহলে দেখো, জিঙ্ক আমরা জানি মুক্তমূলের জারণ মান 0। জিঙ্ক একটা মুক্তমূল, এখানে 2টা মুক্তমূল আছে সবাই দেখো, জিঙ্ক এটা মুক্তমূল। আর এখানে দেখো এখানে কোনো মুক্তমূল নাই, কারণ কি এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আর সালফেট আছে, এটা কি মুক্তমূল, এখানে নাই। এখানেও কি, এটা হচ্ছে জিঙ্ক সালফেট, এখানেও মুক্তমূল নাই। এখানে S2 মানে শুধু হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, তাহলে এটাও কি মুক্তমূল। আমরা জানি মুক্তমূলের জারণ মান কত, 0। তাহলে আমরা এখানে 0 দিয়ে দিই। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি। আমরা জানি হাইড্রোজেনের জারণ মান কত, হাইড্রোজেনের জারণ মান তোমাদের বোঝার সুবিধার্থে একটু আগে আমরা লিখছিলাম। দেখো হাইড্রোজেনের জারণ মান হলো +1, হাইড্রোজেনের জারণ মান কত, +1। তাহলে আমরা দিলাম হাইড্রোজেনের +1। এখন জিঙ্ক, জিঙ্কের জারণ মান হলো +2, জিঙ্কের জারণ মান কত, +2, জিঙ্কের জারণ মান কত, +2। এগুলো এখন সালফেট, এগুলো জারণ মান তোমাদেরকে জানার জন্য তোমাদেরকে কিছু যৌগমূলক জানতে হবে, যেমন SO4 যৌগমূলকের জারণ মান হচ্ছে 2-। তারপর হচ্ছে কার্বনেট CO3 হলো 2-। OH হাইড্রোক্সাইড, এর জারণ মান হচ্ছে OH-। তারপর হলো NO3 হলো শুধু মাইনাস, NO3 কি শুধু মাইনাস। PO4 হলো 3-। আমাদের সবচেয়ে বেশি লাগবে প্রথম দুইটা আমাদের সবচেয়ে বেশি লাগবে। SO4 এর জারণ মান কত, -2, CO3 এর জারণ মান কত, -2, OH এর জারণ মান কত, OH যৌগমূলক এটা হচ্ছে কি মাইনাস, OH হলো কি, OH হলো আমাদের -1, OH টা কি, OH হলো আমাদের -1। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন যদি আমরা এটা জারণ বিজারণ বিক্রিয়ার যৌগিকভাবে ঘটে, এই কথার মানেটা কি, জারণ বিজারণ বিক্রিয়ার যৌগিকভাবে ঘটে, এই কথাটা মানে হচ্ছে জারণ আর বিজারণ একই সাথে এই বিক্রিয়ার মধ্যে ঘটে, এটাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া যৌগিকভাবে ঘটে। এখন আমরা তো লিখলাম যেটা 0। এখন দেখো যেটা না ছিল 0, কত ছিল 0, হয়ে গেছে কত
2+, তাহলে 0 থেকে 2+ হয়েছে, বাড়ছে। আমরা জানি বাড়লে কি হয়, ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। ত্যাগ করলে কি হয়, প্লাস মানে ইলেকট্রন কি করে, আমরা জানি প্লাস মানে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করলে কি হয়, জারণ। জারণের ক্ষেত্রে কি হয়, জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি। আশা করি তোমরা এতটুকু সবাই বুঝতে পারছো। এখন এরকম দাগ দিয়ে আমি যে এর নিচে দাগ দিয়েছি, বিষয়টা এমন না, তুমি যদি এটা যদি উপর দিয়ে দাগ দাও তাও কি তোমার হয়ে যাবে। এখন দেখো S+ থেকে কি হয়েছে, সবাই দেখো S+ থেকে হয়েছে S0, মানে +1 থেকে 0 হয়েছে, মানে আসলে একটা ইলেকট্রন ও ত্যাগ করে, ও গ্রহণ করে কি হয়েছে, 0 হয়ে গেছে। তাহলে এতে কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করলে কি হয়, মাইনাস। তাহলে এটা কি হবে, বিজারণ। বিজারণের ক্ষেত্রে কি হবে, বিজারণ সংখ্যা বৃদ্ধি। বিজারণের ক্ষেত্রে কি হবে, বিজারণ সংখ্যা বৃদ্ধি অথবা জারণ সংখ্যা হ্রাস। তাহলে আমরা যদি বাংলা লেখাটা লিখি, বাংলা লেখাটা কি, ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে, যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে, কি ঘটে, আদান ও প্রদান ঘটে, তাই কি বিক্রিয়া, তাই জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ার অপর একটা নাম আছে, কি বিক্রিয়া তোমরা জানো, এটা হচ্ছে কি, রেডক্স বিক্রিয়া। তাই জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি তোমরা এতটুকুই কি সবাই বুঝতে পারছো। এখন আমাদের বিক্রিয়াগুলো কি হয়েছিল, প্রথমে ঘটছিল জারণ। প্রথমে কি হয়েছিল, জারণ। জারণের ক্ষেত্রে কি হয়েছিল, যেমনে হয়েছে তুমি এভাবে শুধু এখন বাংলা লেখা লাগবে, আমি আগে বিক্রিয়াটা দেখাই, তাহলে তোমরা বুঝবা। যেটা ছিল 0 হয়েছে কত, +2+। যেটা না ছিল 0 হয়েছে কত, 2+। তাহলে Zn2+। তাহলে Zn কি করছিল, দুইটা ইলেকট্রন ত্যাগ করছিল, তাহলে 2 ইলেকট্রন কি লিখছে, মাইনাস। Zn পরমাণু কি করছে বলতেছ, দুইটি ইলেকট্রন ত্যাগ করে, কি হয়, দুটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। জারণ সবসময় কি হয়, জারিত হয়ে তোমার Zn কত হয়েছে, 2+ আয়নে পরিণত হয়েছে। দেখো Zn পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কি হয়েছে, Zn 2+ আয়নে পরিণত হয়েছে, আয়নে পরিণত হয়। আশা করি এটা তোমরা সবাই কি বুঝতে পারছো। জারণটা তো বুঝছো, এবার আমাদের কি বিজারণ। বিজারণের ক্ষেত্রে কি হয়েছে দেখো, S+ আয়ন, কি আয়ন, S+ আয়ন। এখানে 2 S+ আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে H2 গ্যাসে পরিণত হয়েছে। বোঝার সুবিধাটা দেখতেছে, দেখো H+ H2, সিঙ্গেল থাকলে এটাকে কি বলা হয়, পরমাণু। S+ আয়ন, এটাকে বলা হয় উপরে প্লাস মানে থাকলে এটা কি থাকে, আয়ন। আর H2 এটাকে গ্যাস, কিটা, গ্যাস। O2 S2 N2 এগুলো গ্যাসীয় অবস্থায়। তাহলে আমরা যদি এখন বিজারণটা করি, বিজারণটা কি করছিল, S+ আয়ন। আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, S+ আয়ন ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে H2 গ্যাসে পরিণত হয়েছে। তুমি যদি এটাকে যদি এটার মতো লিখতে চাও এই অ্যাঙ্গেলে, তাহলে তোমার কিভাবে লিখতে হবে, S+ H2 প্লাস এদিকে নিলে কি হয়, -2 ইলেকট্রন মাইনাস। এই কথা আর এই কথা কি কথা, এক কথা। আশা করি তোমরা সবাই বুঝতে। এবার সমতার জন্য আমি এখানে কি দিলাম, 2, তাহলে 2H+ হয়ে গেল। তাহলে S+ আয়ন দুটি ইলেকট্রন কি করছে, গ্রহণ করে, জারিত না হয় এবার কি হবে, বিজারিত হয়ে H2 গ্যাসে পরিণত হয়, H2 গ্যাসে পরিণত হয়। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এখন যেহেতু এই বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন আদান প্রদান একই সাথে ঘটে। কিভাবে ঘটছে এটা, একই সাথে ঘটে, তাই জারণ বিজারণ কি, তাই জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে। কিভাবে ঘটে, যুগপৎভাবে ঘটে। তাহলে আশা করি তোমরা সবাই এটা কি বুঝতে পারছো। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে, এটা আশা করি কারো সমস্যা নাই। এটা তোমাদের পরীক্ষার মধ্যে আসবেই, কোনো সন্দেহ নাই। টেস্ট, মেট্রিক, বার্ষিক পরীক্ষা, যার যে পরীক্ষা আছে সবার পরীক্ষার মধ্যে 100তে 100 শিওর, 100% শিওর তোমাদের এটা পরীক্ষায় আসবেই। সো এটা ধৈর্য ধরে দেখো, যদি না বুঝো তাহলে আমাকে আবার কমেন্ট বক্সে বলি, আমি তোমাদেরকে আবার বুঝাই দেবো। এখন
তোমাদের এই আলোকে যেগুলো আমি পারি দিতে দেখো, এই আলোকে যদি তোমরা এগুলো পারো তাহলে আশা করি তোমাদের আর কি কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো তোমরা যদি এগুলো পারো, তোমাদের এটা ইম্পর্টেন্ট আছে, SnCl2 plus HgCl2 equal to SnCl4 plus HgCl, যার বিজারণ বিক্রিয়া যৌগ হবে, এটা করতে পারো, এটা করতে পারো। আমি যেগুলো দেখাই এগুলো তোমরা খাতাতে লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা তোমাদের ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে। আর এটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে না, তাই কি বলা হয়? নন রেডক্স বিক্রিয়া। এখন তোমাদেরকে আমি দুইটা ভাঙাই দেখাই, তাহলে তোমরা বুঝবা। ধরো কোনটা জানো আর কোনটা বুঝো, আমি শুধু এটা দেখাই দিচ্ছি আর বিক্রিয়াটা লিখে দেখাই। ধরো SnCl2 প্লাস কি HgCl2 ইকুয়াল টু কি ছিল? SnCl4 প্লাস কি HgCl। এখন যদি আমরা এটাকে ভাঙাই, দেখো এই দুইটা কার? দুইটা SnS ছিল, SN কাকে দিছে? Cl কে দিছে। এখানে দুইটা কার? Hg। এখানে চারটা কার? Sn এর। আর এখানে তো কিছু নেই, তাহলে কি প্লাস। এখন দেখো SN আসছিল দুইটা, SN আসছিল কয়টা? দুইটা। হয়ে গেছে কয়টা? চারটা। তাহলে ইলেকট্রন বাড়ছে, তাহলে জারণ। আর ওটা দেখো Hg প্লাস 2 প্লাস থেকে Hg হয়েছে, তাহলে কি কমছে? কমলে কি তা জানি আমরা? বিজারণ। আশা করি তোমরা এটা কি সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা আরেকটা বিক্রিয়া দেখে, দেখো ধরো FeCl2, তাহলে তোমরা যাতে নিজেরা ভাঙাইতে পারো পরে, এই জন্য আমি এগুলো দেখানো আর ইকুয়াল টু কি FeCl3। তাহলে এই দুইটা কার? Fe। আমরা জানি মুক্ত মূলের জারণ মান কত? 0। আর 3 কার? Fe। আর Cl এর কি শুধু মাইনাস। দেখো Fe2 প্লাস থেকে কি হয়েছে? Fe3 প্লাস। তাহলে কি করছে? জারণ। জারণ মানে কি? জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি। আর এখানে দেখো Cl ছিল 0, হয়ে গেছে কি Cl মাইনাস। তাহলে ইলেকট্রন কি শূন্য বালা না -1 বালা? কারণ শূন্য ভালো, কারণ -1 মানে তো কেউ টাকা পাইবে, এটা তো ভালো না। তাহলে 0 থেকে -1 কমছে, কমলে কি? বিজারণ। বিজারণ মানে কি? জারণ সংখ্যা হ্রাস। বিজারণ মানে কি? জারণ সংখ্যা হ্রাস। আশা করি তোমরা এটাও বুঝতে। এখন যদি বিক্রিয়াটা দেখায়, জারণ দেখাচ্ছে কি বিক্রিয়াটা হবে, আশা করি তোমরা এখন পারবা। তো আমি দেখাই দিচ্ছি। Fe2 প্লাস হয়ে গেছে কত? Fe3 প্লাস। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? কারণ দুইটা ছিল, তিনটে হয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। আর বিজারণ দেখাচ্ছে কি হয়েছে? আসছিল Cl2 প্লাস 2 ইলেকট্রন মাইনাস ইকুয়াল টু কি হয়েছে? Cl মাইনাস। এখন সমতার জন্য এখানে Cl2, এখানে 2 ইলেকট্রন মাইনাস, তাহলে এখানে দুইটা করে ইলেকট্রন আছে, তাহলে আমি এখানে কি দিয়ে দিলাম? 2 দিয়ে দিলাম। আশা করি তোমরা এটাও কি সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা আরও একটা করি, তোমাদের বোঝার জন্য এতগুলা করা, দেখো তারা বুঝো না, তারা আবার দেখতে পারে। এটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসছে, H2S প্লাস Cl2 ইকুয়াল টু H প্লাস 2HCl। এখন যদি আমরা এটাকে ভাঙাই, দেখো মুক্তমূল, এখানে মুক্তমূল কোনটা কোনটা আছে? দেখো এটা মুক্তমূল, এটাও কি মুক্তমূল, কারণ কি এগুলো সব সিঙ্গেল মূল। আমাদের মুক্তমূলের জারণ মান কত? 0। এই দুইটা কত হয়েছে? 0। এখন দুই এটার মালিককে সালফার। আর আমরা বাম পাশ প্লাস ডাইন পাশ কি হয়? মাইনাস। বেশিরভাগ সময় সাধারণ নিয়ম হয়েছে বাম পাশ প্লাস ডাইন পাশ কি মাইনাস। আর হাইড্রোজেনের কত? প্লাস। আর ক্লোরিনের কি মাইনাস। এখন দেখো S2 মাইনাস, S2 মাইনাস থেকে S শূন্য হয়েছে, বাড়ছে না কমছে? এদের থেকেও 2 টাকা পাইতো, এখন এই 2 টাকা দিয়ে দিচ্ছে, তাহলে তখন কি বড় লোক না গরিব? তাহলে বড় লোক, যেহেতু এত ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। আমরা জানি ত্যাগ করলে কি হয়? জারণ। আর এত দেখো Cl ছিল 0, হয়ে গেছে কি? Cl মাইনাস, তাহলে বাড়ছে না কমছে? 0 থেকে -1 হয়েছে। এতে কোন আগলো যে ঋণ করা হলো, এটা ঋণ করছে, শূন্য আসছিল, মানে কেউ পাইতো না, এত তখন মানুষ টাকা পাইবো, তাহলে এত ঋণ করিয়ে লেছে, তাহলে মাইনাস, তাহলে বিজারণ। তো এত ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। আর ইলেকট্রন কি করতেছে? গ্রহণ। গ্রহণ মানে এত মানুষ থেকে কিছু লইতেছে। তাহলে আমাদের জারণের ক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে? S2 মাইনাস হয়েছে কত? S শূন্য প্লাস 2 ইলেকট্রন মাইনাস, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 2 ইলেকট্রন মাইনাস। বাংলা লেখাটা কি হবে? S2 মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে S শূন্যতে পরিণত হয়েছে। এখন বিজারণের ক্ষেত্রে কি হবে? বিজারণ, দেখো বিজারণ ছিল কি? Cl2 2 ইলেকট্রন মাইনাস ইকুয়াল টু কি হয়েছে তোমার? Cl মাইনাস। সমতার জন্য আগে কত দেওয়া আছে? 2, আমরা দিয়ে দিলাম সমতার জন্য 2।
আশা করি সবাই কি এটা বুঝতে পারছো। তাহলে এটা বাংলায় কি হবে, Cl2 দুইটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে Cl মাইনাস আয়নে পরিণত হয়। যেহেতু বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন আদান ও প্রদান একই সাথে ঘটে, তাই বিক্রিয়াটি কি জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে। আশা করি তোমরা সবাই জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে এটা বুঝছো। আমি যে তিনটা করাইছি এই তিনটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। আমি সবগুলো আবার লিখে দিতেছি কোন তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যাতে তোমাদের পরীক্ষার মধ্যে অসুবিধা না হয়। সবাই লিখে নিতে পারো, নগদে লিখে নিতে পারো। Zn প্লাস H2SO4 ইকুয়াল টু Zn SO4 প্লাস H2, এই একটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর FeCl2 প্লাস Cl2 ইকুয়াল টু FeCl3, সমতা করে নিতে পারো এই দুইটা। 3 নম্বর হলো যাই 3 নম্বরটা হলো SnCl2 প্লাস HgCl2 ইকুয়াল টু কি SnCl4 প্লাস HgCl, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা লিখতে পারো HgCl2 প্লাস Cl2 HgCl2 প্লাস Hg ইকুয়াল টু কি Hg2Cl2, এগুলো তোমরা সবাই নিজে নিজে করবা। 5 নম্বর FeCl3 প্লাস H2S ইকুয়াল টু FeCl2 প্লাস HCl প্লাস H। 6 নম্বর আরেকটা হলো H2S প্লাস Cl2 ইকুয়াল টু HCl প্লাস H। এই 6টা পারলে ইনশাআল্লাহ তোমার জারণ বিজারণ বিক্রিয়া যেখান থেকে আসবে তুমি ইনশাআল্লাহ পারবা। আর না পারলে ভাইয়া স্যারকে বলবা, তাহলে উনি চ্যানেলের মধ্যে আরও এগুলো সবগুলো আলাদা আলাদা করে সবগুলো ভিডিও দিবে ইনশাআল্লাহ। আশা করি জারণ বিজারণে কারো সমস্যা থাকার কথা না। এখন যদি আমরা পরের নিয়ম শুরু করি, আমাদের পরবর্তী টপিকসটা তো এত বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কি বলবো, লা সাতিলিয়ার নীতি। যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, তোমাদের অনেক সওয়াব হবে। এভাবে খেয়াল রাখবা, লা সাতিলিয়ার নীতি, আমাদের সর্বশ্রেষ্ঠ কালিমার নাম কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার সাথে তোমরা লা সাতিলিয়ার নীতি, বিজ্ঞানের নামে লা সাতিলিয়ার নাম টোকা হয় না, এটার নাম রাখছে লা সাতিলিয়ার নীতি। এখন যদি আমরা লা সাতিলিয়ার নীতিটা শিখি, তাহলে আমাদের 4 মার্ক কমন, 4 মার্ক। 3 মার্কের জন্য তো আসে, অনেক সময় 4 মার্কের জন্য আসে। লা সাতিলিয়ার নীতির ক্ষেত্রে তোমাকে প্রথমে জানতে হবে ডেল এইচ, এটার নাম কি, ডেল, এটাকে বলা হয় ডেল এইচ, এটার নাম কি ডেল এইচ। ডেল এইচ এর মান যদি মাইনাস হয়, ডেল এইচ এর মান কি যদি মাইনাস হয়, তাহলে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ এর মান মাইনাস হলে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী বিক্রিয়া। আর ডেল এইচ এর মান প্লাস হলে বিক্রিয়াটি কি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। ডেল এইচ এর মান মাইনাস হলে বিক্রিয়াটি কি তাপ উৎপাদী বিক্রিয়া। আর ডেল এইচ এর মান প্লাস হলে বিক্রিয়াটি কি তাপ হারি বিক্রিয়া। এখন তাপ হারি বিক্রিয়াটা যদি তোমাদের যদি একটু বোঝানোর জন্য লিখি, তোমরা দেখতে পারো যে দেখো N2 প্লাস O2, এই দুইটা দাগ দিলে এটাকে উভমুখী বিক্রিয়া 2NO। এটা কি বিক্রিয়া, এটা হলো আমাদের যদি লিখি ডেল এইচ ইকুয়াল টু প্লাস 180 কিলোজুল। এটা কি, এটা হলো তাপ হারি বিক্রিয়া। কিভাবে বুঝছি, কারণ ডেল এইচ এর মান প্লাস হলে তাপ হারি বিক্রিয়া, আর ডেল এইচ এর মান মাইনাস হলে কি তাপ উৎপাদী বিক্রিয়া। আশা করি তাপ উৎপাদী আর তাপ হারি বিক্রিয়া কি এটা বুঝতে পারছো। এখন এই বিক্রিয়াটা যেহেতু যারা কুমিল্লা বোর্ডে আছে তাদের প্রশ্নগুলো একটু ডিপলি হয়, ঢাকা বোর্ডের প্রশ্নতে কি করবে, তার মতো প্রশ্ন ফানি ম্যাথের মতো একটু ডিপলি পড়াশোনা না করে একটু মানে যেগুলো আসবে এগুলো পড়লে হয়। কিন্তু কুমিল্লা যারা আসো তারা একটু ডিপলি পড়াশোনা, তাদের অনেক সময় এই বিক্রিয়াটা এমনি দেওয়া থাকে না। এই বিক্রিয়াটা অন্যভাবে দিলেও এটাকেও জারণ বিজারণ বিক্রিয়া বলে। যেমন আমি তোমাদেরকে শীটের মধ্যে সাজাই দিছি, দেখো তোমরা এই বিক্রিয়া ডেল এইচ এর মান মাইনাস, এটাকে আমরা তাপ উৎপাদী। এই বিক্রিয়াটা যদি এভাবেও লেখে এটাও কিন্তু কি জারণ বিজারণ বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটা যদি মাইনাস করে দিকে আনি প্লাস লেখে, তাও কি জারণ বিজারণ বিক্রিয়া। অথবা ডেল এইচ ইকুয়াল টু মাইনাস বি, এটা লিখলেও কি এটা জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি তোমরা কোশ্চেনটা কত রকম আসতে পারে এটা বুঝতে পারছো। এরকম যেভাবে আসুক এই বিক্রিয়াটি একটি কি জারণ বিজারণ বিক্রিয়া। এখন তোমার কোশ্চেন কি রকম আসে, হয় বলবে বিক্রিয়া থেকে লা সাতিলিয়ার নীতির আলোকে বিক্রিয়াটি ব্যাখ্যা করো, অথবা আসবে কি তাপ ও চাপের প্রভাব লেখো, অথবা কি আসে তাপ ও চাপের প্রভাব লেখো, অথবা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিভাবে শর্ত লেখো। কি এটা বেশি আসে, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিভাবে আসে ভাই, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিভাবে, এই বিক্রিয়াটি ব্যাখ্যা করো। এখন আমরা আস্তে আস্তে এই বিক্রিয়াটি ব্যাখ্যা করবো। তোমরা যদি বেসিকটা বুঝতে পারো তাহলে তোমাদের অসুবিধা হবে না। এবার তাপ হারি বিক্রিয়াটা দেখো, ডেল এইচ এর মান, এই দেখো ডেল এইচ এর মান আমাদের এই প্লাস, তাহলে আমরা বুঝছি ডেল এইচ এর মান প্লাস হলে কি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া।
এখন এই বিক্রিয়াটা অন্যভাবে কি আসে দেখো, প্লাস এদিকে দিলে মাইনাস দিলেও কি একই কথা, এটাকে যদি এদিকে প্লাস আকারে লাগে তাও কি একই কথা। আর ডেল এস এর মান প্লাস দিলে তো তোমরা বুঝো এটি একটি কি বিজারণ তাপ হারি বিক্রিয়া। আশা করি কোশ্চেন বুঝতে তোমাদের অসুবিধা নাই। এটা অনেকবার তাপ চাপ ঘনমাত্রার প্রভাব লেখো অথবা সর্বোচ্চ উত্তাপ পাওয়ার শর্ত সমূহ লেখো, যেভাবে আসো তাহলে আশা করি তোমরা আগে কোশ্চেন সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়েছে। অনেক সময় এমসিকিউতে আসে নিচের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, কি জারণ বিজারণ বিক্রিয়া নাকি অন্য কোনো বিক্রিয়া, যখন তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া। আশা করি যদি এগুলো বুঝে থাকো তাহলে তোমরা বিক্রিয়া ধরতে পারবা। এখন আমরা এবার এটার ব্যাখ্যায় যাই। ব্যাখ্যাটি হলো তিনটা জিনিসের ব্যাখ্যা জানতো এখানে। কিসের কয়টা জিনিসের ব্যাখ্যা? তিনটা জিনিস। প্রথম হচ্ছে যে তাপের প্রভাব। তাপের প্রভাব তোমরা এটা ধৈর্য ধরে দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট। তাপের প্রভাব এটা ইন্টারও আছে, অনার্স লেভেলও আছে। এটা তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তাপের প্রভাব কি? ডেল এইচ এর মান মাইনাস, তাই বিক্রিয়াটি একটি কি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা আমি অ্যারো শ্রেণীতে বুঝাইতেছি বুঝার সুবিধার্থে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি, এটার নাম কি? এটার নাম সবাই এখানে তোমরা জানো, যারা কেমিস্ট্রি পড়াশোনা করে সবাই জানার কথা। এটাকে বলা হয় বিক্রিয়ক। আর এদিকেটারে কি বলা হয়? উৎপাদ। এদিকেটা কি দেখো উৎপাদ, দুইটা দাগ থাকলে এটাকে কি বিক্রিয়া বলা হয়? উভমুখী বিক্রিয়া। বাম পাশে এটাকে বলা হয় বাম, এটাকে কি বলা হয়? ডান। এটাকে কি বলা হয়? ডান। এখন দেখো তাপ উৎপাদী, প্রথমে বাংলা লেখা তোমার কি বলে আমি বলে দিই, তোমরা খাতায় লিখে ফেলো। ডেল এইচ এর মান মাইনাস, তাই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী ও উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ চাপ ঘনমাত্রার প্রভাব রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো। তোমাদের সূচনা হয়ে গেল। এখন প্রথম প্যারা কি? তাপের প্রভাব। তাপের প্রভাবটা কি? ডেল এইচ এর মান মাইনাস, তাই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি দেখো এই অ্যারো চিহ্নটা দিয়ে কি বুঝাইলাম? ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে কোন দিকে থেকে কোন দিকে যাইব? ডান থেকে বাম দিকে অগ্রসর। আবার যদি তাপ হ্রাস করি তাহলে কি হবে? তাপ হ্রাস করলে কি হবে? বাম থেকে ডানে যাইব। তাপ কি করলে? তাপ হ্রাস করলে বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে যাবে। এখন যদি আমরা বাম থেকে ডান দিকে যাই ফলে আমার NH3 উৎপাদন কি হবে? বৃদ্ধি পাবে। আশা করি তাপের প্রভাবটা সবাই বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, ডেল এইচ এর মান ঋণাত্মক, তাই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি ডান থেকে বাম দিকে অগ্রসর হবে, ফলে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে অগ্রসর হবে। অর্থাৎ NH3 কে ভেঙে N2 এবং H2 উৎপাদন হবে। আবার যদি আমরা তাপ হ্রাস করি মানে তাপ কমাই তাহলে বিক্রিয়াটি কি হবে? বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, ফলে NH3 উৎপাদন কি হবে? বৃদ্ধি পাবে। আশা করি তোমরা এটা কি সবাই বুঝতে পারছো। এখন আমরা যদি চাপের প্রভাব বলি, কিসের প্রভাব? চাপের প্রভাব। চাপের প্রভাব কি? ডেল এইচ এর মান কি মাইনাস নাকি প্লাস? এদিকে তাকানোর কোনো দরকার নাই। প্রথমে আমাদের চাইতে হবে কোন দিকে মোল বেশি। চাপের ক্ষেত্রে নিয়ে হয়েছে যে দিকে বেশি মোল। চাপের ক্ষেত্রে মূল কথা কি? বেশি মোল থেকে কম মোলের দিকে অগ্রসর হবে। কোন দিকে যাইব? বেশি মোল থেকে কম মোলের দিকে অগ্রসর হবে। তাহলে বেশি মোল কোন দিকে আছে? এখানে দেখো N2 আছে কত মোল? N2 এর আগে মনে মনে এখানে কত আছে? বাচ্চারা সবাই দেখো 1 মোল। H2 এর আগে কত মোল? 3 মোল। বিক্রিয়কে মোট আছে কত মোল? 4 মোল। এখানে 3 আর এখানে 1। তাহলে দেখো এখানে বিক্রিয়ক আছে 3, এখানে আছে 3, এখানে আছে কত? 1। তাহলে বিক্রিয়কে আছে মোট কত মোল? 4 মোল। উৎপাদ NH3 এর মধ্যে আছে কত মোল? NH3 এর মধ্যে আছে 2 মোল। এখন তুমি তোমার বিবেকে প্রশ্ন করো কোন দিকে বেশি মোল আছে? বাম দিকে আছে 4 মোল, ডান দিকে আছে 2 মোল। তাহলে কোন দিকে বেশি মোল? তাহলে বামের দিকে অবশ্যই বেশি মোল। এটা বাম এটা ডান, যেহেতু বাম দিকে বেশি মোল। আমরা জানি চাপ প্রয়োগ করলে বেশি মোল থেকে কম মোলের দিকে যায়। তাহলে আমরা যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি কোন দিকে থেকে কোন দিকে যাবে? বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। কেন বাম থেকে ডান দিকে গেছে? আমরা সবাই জানি বাম দিকে এখানে মূল বেশি আছে, ডান দিকে এখানে মূল কম আছে, তাই চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। অর্থাৎ NH3 এর উৎপাদন কি হবে? বৃদ্ধি পাবে। আমরা যদি কিভাবে লিখতে পারি যদি বলি, দেখো এখানে N2 এই বিক্রিয়ার ক্ষেত্রে N2 আছে 1 মোল, H2 আছে 3 মোল। অর্থাৎ বিক্রিয়কে মোট মোল আছে 1 + 3 = 4 মোল। উৎপাদ NH3 তে আছে 2 মোল। এখানে বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা অপেক্ষা বেশি। আমরা জানি চাপ প্রয়োগ করলে বেশি মোল থেকে কম মোলের দিকে অগ্রসর হয়, তাই এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, ফলে NH3 উৎপাদন কি হবে? বৃদ্ধি পাবে। আশা করি তাপ আর চাপের প্রভাব কারো সমস্যা থাকার কথা না। এবার ঘনমাত্রা প্রয়োগ করলে, আচ্ছা এই বিক্রিয়াটি একটি সাম্যাবস্থা বিক্রিয়া। কেমনে বুঝছি? এখানে দেখো N2 আছে 2 মোল, N2 আছে এখানে 1,
N2 এখানে N দুইটা আছে, এখানে দেখো N দুইটা আছে কিনা, আছে আছে। এখানে S কয়টা আছে, 3 দুগুণে 6, এখানে দেখো S 3 দুগুণে কত 6, তাহলে বাম পাশ আর ডান পাশের মূল সংখ্যা কি সমান, এটাকে বলা হয় সাম্যাবস্থা। এটাকে কি বলা হয়, সাম্য অবস্থা। তাহলে ঘনমাত্রা প্রয়োগ করলে সাম্য অবস্থায় বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। ঘনমাত্রা প্রয়োগ করলে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা প্রয়োগ করলে বিক্রিয়াটি কোন দিকে যাবে, বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। কোন দিকে বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। আবার ঘনমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি কোন দিকে যাবে, ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। অনেক সময় প্রভাবকের ব্যাখ্যাটা আসে, অনেক সময় আসে না। প্রভাবক মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কোন প্রভাবকটা ইউজ করছো। দেখো N2 + 3s2 = 2ns3, এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে হলো Fe। এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে কে, Fe। এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে হলো আমাদের Fe, আয়রন প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে আশা করি তোমরা লা শাতিলিয়ানিতের এই ফেজটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এখন যদি আমরা তাপহারি বিক্রিয়াটা দেখাই, তোমরা সবাই দেখো N2 + O2 = 2NO, ΔH এর মান কি +180 কিলোজুল। তাহলে আমরা যদি এটার ব্যাখ্যাটা লিখি, তাপ চাপ ঘনমাত্রার প্রভাব, এখানে ΔH এর মান কি +180 কিলোজুল, তাহলে বিক্রিয়াটি কি একটি তাপ হারি বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়াটি তাপের প্রভাব ধরে আমরা লিখি তাপের প্রভাব। আমরা তাপ উৎপাদনের ক্ষেত্রে শিখছিলাম তাপ প্রয়োগ করে বিক্রিয়াটি ডান থেকে বাম দিকে অগ্রসর। আর তাপ হারির ক্ষেত্রে শুধু এতটুকুই ব্যতিক্রম, এটাতে তাপ হারি আবার লিখে দিই যাতে যারা বুঝো না, যারা ভূমিষ্ঠ ইসুফ তুমি একটু ভালো করে দেখো, তুমি তো এটি পারো না ভাই, তুমি পরীক্ষা পাস করার জন্য যত নাম্বার লাগে একটু ম্যানেজ করো। তাপ ক্ষেত্রে বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি কি বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে কোন দিকে যায়, বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। আবার তাপ হ্রাস করলে কোন দিকে যাবে, ডান থেকে বাম দিক। তোমরা যদি এই জিনিসটা উল্টা লেখো তাহলে তোমাদের 00 পেয়ে যাবো। এজন্য এই জিনিসটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এবার আমরা যদি পুরোটা লেখা লিখি, তাহলে লেখো তাপের প্রভাব হলো ΔH এর মান প্লাস, অর্থাৎ ΔH এর মান ধনাত্মক, তাই বিক্রিয়াটি তাপ হারি বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে অগ্রসর হবে। অর্থাৎ N2O2 মিলে NO উৎপাদন করবে। ফলে NO এর উৎপাদন কি হবে, যেহেতু এদিকে এদিকে আসা মানে এদিকের উৎপাদন কি হবে, বৃদ্ধি পাওয়া। তাহলে NO এর উৎপাদন কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে তাপের প্রভাব আশা করি কারো সমস্যা নাই। এবার দেখো চাপের প্রভাব। আমরা চাপের ক্ষেত্রে কি ΔH এর দিকে তাকাই, ΔH এর দিকে তাকাইতে হবে না। চাপের ক্ষেত্রে একটাই নিয়ম, দেখতে হবে কোন দিকে মোল সংখ্যা বেশি আছে। তাহলে দেখো তোমার এই N2 এখানে কত মোল, মনে আছে 1 মোল। O2 এর কত আছে 1 মোল। তাহলে আমাদের বিক্রিয়কে মোট আছে কত মোল, 2 মোল। উৎপাদ NO এর মধ্যে আছে কত মোল, 2 মোল। এখন দেখো বিক্রিয়কও 2 মোল, উৎপাদও 2 মোল, দুটো দিকে মোল সংখ্যা কি সমান। তাহলে চাপ প্রয়োগ করলে কি হবে, চাপ প্রয়োগ করলে চাপের কোনো এখানে প্রভাব হবে না। কারণ কি, কারণ এখানে দুজনের সমান। মানে এখানে ধরো বেড়া বেড়ির মিলন মেলা, এখন বেড়াও সমান বেড়িও সমান। তাহলে এখানে কি কেউ কারো সবাইকে দেখতেছে না। মানে দোনো ফ্যামিলি মানে ধরো দুজন গভর্নমেন্ট জব করে, একজনের বেতন 40,000, এদের বেতন 40,000। এখন ধরো দুজনের 40 সমান, রাত্রে ঘুমাইতে গেছে, এতে মশারি টাঙাইতো, এতে মশারি টাঙাইতো, এতে আমি তুই মশারি টাঙাইতো, এতে মশারি টাঙাইতো, কেউ টাঙায় না কিনলে, কারণ এতে কইতেছে আমার বেতন যত তোর বেতন তত। এরকম আর এরকমই সমাজের মধ্যে ঝামেলা তৈরি হইতেছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনো কি চাপের কোনো প্রভাব নেই। কারণ কি, কারণ এখানে দোনো ক্ষেত্রে মূল সংখ্যা কি তার সমান, এখানেও মূল 2, এখানেও মূল 2, যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের মূল সমান, তাই এক্ষেত্রে চাপের কোনো কি নেই, প্রভাব নাই। আর ঘনমাত্রার ক্ষেত্রে তো তোমরা জানোই, ঘনমাত্রা প্রয়োগ করলে সবসময় বাম থেকে ডানে, আর হ্রাস করলে কি ডান থেকে বামে অগ্রসর হইব। বাম থেকে ডানে অর্থাৎ কিভাবে লিখবে ঘনমাত্রা প্রয়োগ করলে বিক্রিয়াটি বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ N2O2 একসাথে যুক্ত হয়ে NO উৎপাদন করবে। আবার ঘনমাত্রা হ্রাস করলে NO কে ভাঙলে N2 এবং O2 উৎপন্ন হবে। আশা করি ঘনমাত্রার প্রভাবটা তোমরা বুঝতে পারছো। এখন যদি তোমাদেরকে একটা ম্যাজিক কোশ্চেন দিই, ধরো এই কোশ্চেনটা তোমরা নিজেরা একটু করে নিও। এই N2O5 4NO2 + O2 এক্ষেত্রে চাপের প্রভাব আমি তোমাদের একটু হিংসি দিতে। দেখো এখানে N2O5 আছে কত মোল, 2 মোল। এখানে NO2 আছে কত মোল, 4 মোল। O2 আছে কত মোল, 1 মোল। এদিকেরটারে কি কয়, বিক্রিয়ক, আর এদিকেরটারে কি কয়, উৎপাদ। এখন দেখো তোমার বিক্রিয়কে আছে মোট কত মোল, 2 মোল। উৎপাদে আছে মোট কত মোল, 4 মোল, আর এখানে 1 মোল, 5 মোল। তাহলে কোন দিকে মোল বেশি, ডান পাশে মোল বেশি, অর্থাৎ উৎপাদে মোল বেশি। বাম পাশে বিক্রিয়কে মোল কি কম,
আমরা জানি চাপ প্রয়োগ করলে কোন দিকে বেশি মোল থেকে কম মোলের দিকে, তাহলে এখানে কোন দিকে যাবো, ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। কেন? কারণ ডানে বেশি মোল, বামে কম মোল, তাই ঘনমাত্রা প্রয়োগ করে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। কেন অগ্রসর হবে? কারণ ডান দিকে মোল কি বেশি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের 3 নাম্বার টাইপ শেষ। 3 নাম্বার টাইপ লিখিত আকারে কিভাবে লিখতে হবে। লিখিত আকারে লেখার জন্য তোমাদেরকে যদি একটা আমরা লিখিত আকারে দেখানোর জন্য যদি তোমরা এগুলো ফলো করে দেখো, তোমাদের জন্য সুন্দর করে আমি ব্যাখ্যা সহ লিখলাম। লা শাতিলের নীতিটা যদি কেউ টাইম পাও পরীক্ষার মধ্যে, প্রথমে লা শাতিলের নীতিটা কি এটা লিখে নিলা। লা শাতিলের নীতিটা লেখার পরে ধরো তাপের প্রভাব আমি ম্যাজিক আকারে লিখছি। তাপ উৎপত্তির ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে ডান থেকে বামে এরো চিহ্ন দেওয়া আছে, তোমরা সব স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাপ হারের ক্ষেত্রে কেমন লিখতে হয় সব দেওয়া আছে। আশা করি এতটুকু বুঝতে পারবা। এখন কিভাবে লিখতে হয়, প্রথমে দেখো তাপের প্রভাব। এই তাপের প্রভাব কারো যদি শীটটা দরকার হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে। একটা ডেলিভারি ব্যবস্থা আছে, কুরিয়ার, তো এটা দেওয়া যায়, অনেকটা দেওয়া হয়েছে, তোমাদের কারো লাগলেও নিতে পারো। তাপের প্রভাব আর একটা কি চাপের প্রভাব। চাপের প্রভাব দেখো সুন্দর করে এখানে লেখা আছে, প্রভাবকের প্রভাব আর গণমাত্রার প্রভাব কিভাবে লিখতে হবে সুন্দর করে তোমাদের জন্য নোট আকারে দেওয়া আছে। আর তোমাদের SW গুলো কি দেখে নিতে পারো। এই SW হলো এটা, এই বিক্রিয়াটা দিয়ে চাপ আর গণমাত্রার প্রভাব লিখবা, আর এই বিক্রিয়াটা দিয়ে তাপ আর চাপের প্রভাব লিখবে এই বিক্রিয়াটা দিয়ে। আর এই বিক্রিয়াগুলো এগুলো তো সব হলো তাপ আর বিক্রিয়া। এই বিক্রিয়া দিয়ে তুমি তাপ, চাপ, গণমাত্রার প্রভাব করবা, সর্বোচ্চ উৎপাদ কিভাবে হবে এটার ব্যাখ্যা লিখবা। এটা এই বিক্রিয়া আমি একটু আগে দেখাইলাম। এই বিক্রিয়া দিয়ে তুমি চাপের প্রভাব লিখবা। কিসের প্রভাব ভাই? চাপের প্রভাব। আর এই বিক্রিয়াটা দিয়ে এই দুইটা বিক্রিয়া, এই বিক্রিয়া তুমি উভয় বিক্রিয়ার তাপ আর চাপের প্রভাব লিখবা। কিসের প্রভাব? তাপ আর চাপের প্রভাব। আশা করি তোমাদের আজকে এতটুকু পর্যন্ত যা করাইলাম তাতে কোনো কি নাই, সমস্যা থাকার কথা না। এখন যদি আমরা পরবর্তী টপিক্সে যাই, আমাদের পরবর্তী টাইপটা হলো কি, আমাদের পরবর্তী টাইপটি হলো কোন বিক্রিয়ায় প্রতিনিধিত্ব করে। একটা বিক্রিয়া